আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বিবিএ অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে আমার অনলাইনের পঞ্চম ক্লাস। ইতোমধ্যে তোমাদের আমি 4টি ক্লাস দিয়েছি। আজ তোমাদের সঙ্গে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। এর উপর আজ প্রথম ক্লাস, ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের উপর আমার প্রথম ক্লাস। এবং আমি যে বইটা ফলো করব, তোমাদেরকে বলাই হয়েছে যে কমার্স পাবলিকেশনের বইটা ফলো করা হবে। তোমরা বইটা সংগ্রহ করে নিও। আমরা একটু আলোচনার শুরুতে আসি। ডাবল অ্যাকাউন্ট কি? ডাবল অ্যাকাউন্ট হচ্ছে দ্বৈত হিসাব ব্যবস্থা, অর্থাৎ যে হিসাব ব্যবস্থায় ব্যালেন্স শিটকে দুইটি ভাগে ভাগ করা হয়, যার একটি নাম আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, অন্যটির নাম জেনারেল ব্যালেন্স শিট। ক্যাপিটাল অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা হয় স্থায়ী সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী দায় এবং মূলধন। আর জেনারেল ব্যালেন্স শিটে লিপিবদ্ধ করা হয় চলতি সম্পদ এবং চলতি দায়। যেহেতু এই পদ্ধতিতে ব্যালেন্স শিটকে দুটি ভাগে ভাগ করা হয়, এই কারণে এই পদ্ধতির নামকরণ করা হয়েছে ডাবল অ্যাকাউন্ট। আমরা এখন জানবো যে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমটা কোন কোন প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত আমরা জানি সেবাধর্মী যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা সেবা প্রদান করে, যেমন রেলওয়ে কোম্পানি, ইলেকট্রিসিটি কোম্পানি, গ্যাস, এই সকল কোম্পানিগুলো ডাবল অ্যাকাউন্ট সিস্টেম ফলো করে থাকে। আমরা এখন যেটা জানবো সেটা হলো যে আমাদের এই অধ্যায়ের প্রশ্ন কেমন আসবে। আমরা জানি যে এটি একটি পূর্ণাঙ্গ ম্যাথ রিলেটেড অধ্যায়। সাধারণত এখান থেকে একটি অঙ্ক প্রতি বছরই থাকে। আর এখানে দুই ধরনের ম্যাথ বিদ্যমান আছে। একটি তোমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণী যেমন করে এসেছো, আর একটু হচ্ছে রিপ্লেসমেন্ট সিস্টেম। আমি তোমাদের আজ করাবো আর্থিক বিবরণী, যেটা তোমরা আগে শিখেছো। এখানে কিছুটা ভিন্নতা আছে। তাহলে দেখা যাক যে এই অংশে আমরা কি করব। আমাদের করণীয় হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেল ব্যালেন্স শিট। রেভিনিউ অ্যাকাউন্ট কি? আমরা জানি সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো তাদের আয় এবং ব্যয় নিয়ে রেভিনিউ অ্যাকাউন্ট খুলে থাকে। আর রেভিনিউ অ্যাকাউন্ট, আরেকটা নেট রেভিনিউ অ্যাকাউন্টে কী কী আসবে? যে সকল কিছু ব্যয় আছে যেগুলো বার্ষিক, বছরের সঙ্গে সংশ্লিষ্ট, ওই সকল আইটেম নেট রেভিনিউতে চলে আসে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে যে স্থায়ী সম্পদগুলো আছে, এই স্থায়ী সম্পদ আসবে। আর যে
দীর্ঘমেয়াদী দায় এবং মূলধন এগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টসে আসে। আর জেনারেল ব্যালেন্স শিটে আসবে চলতি সম্পদ এবং চলতি দায়। দেখো প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের একটু ধারণা দেব প্রবলেম 13। এটা এসেছে ন্যাশনাল ভার্সিটি 2013-তে এসেছে, এনইউ ন্যাশনাল ভার্সিটি 2013-তে অঙ্কটা এসেছে তোমাদের পাঠ্য বইয়ে। এটা প্রবলেম 13 নাম্বার এসেছে, আর পেজ নাম্বার হচ্ছে এটা 445। খেয়াল করে, এটা ন্যাশনাল ভার্সিটির যে প্রশ্ন আছে সেখানে 2013 সালে এটা এসেছে তোমাদের পাঠ্য বইয়ের প্রবলেম 13 আর পেজ নাম্বার 445। আমরা একটু পড়ি অঙ্কটায় কী কী চেয়েছে, অঙ্কটার আলোকেই তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, দেখো বইটা তোমাদের কাছে নিশ্চয় বই আছে, তারপরে আমি তোমাদের একটু দিয়ে দিলাম যাতে তোমাদের মেলাইতে সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো, আর এটা অন্যান্য আর্থিক বিবরণীর মতনই রেওয়ামিল দেওয়া থাকবে, কিন্তু সমাধানে কিছুটা ভিন্নতা আসবে। আমরা সেই ভিন্নতাটা শিখব। আমাদের প্রথম করতে হবে রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট হচ্ছে নামিক হিসাব। এখানে এটি একটি ইলেকট্রিসিটি কোম্পানির অঙ্ক। ইলেকট্রিসিটি কোম্পানির আয় এবং ব্যয়গুলো রেভিনিউ অ্যাকাউন্টসে আসবে। তাদের আয়গুলো কি কি? ইলেকট্রিসিটি কোম্পানি সাধারণত তারা বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করে থাকে। এই উৎপাদিত বিদ্যুতের যে অংশ তারা বিক্রি করে সেটা তাদের আয়। আবার মিটারগুলো তারা ভাড়া পায় মাসে মাসে, অর্থাৎ যাদেরকে বিদ্যুৎ সাপ্লাই করে তাদেরকে মিটারও দেয়। এই মিটারের যে ভাড়া, এটাও কি তাদের একটি আয়। তাহলে আমরা দেখলাম তাদের বিদ্যুৎ বিক্রয় এবং রেন্ট অফ মিটার, এই দুটি তাদের আয়। ব্যয় কোনগুলো? বই অনেক ব্যয় দেওয়া আছে। দেখো, বিদ্যুৎ উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে বলা হয় কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, আর বিদ্যুৎ বন্টনে যে ব্যয় হয় কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি। এছাড়াও তাদের ব্যবসা পরিচালনার জন্য যে ব্যয়গুলো সাধারণত হয়ে থাকে সেগুলো আসবে, যেমন রেন্টস, ট্যাক্সেস, ম্যানেজমেন্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন ইত্যাদি। তাহলে এই অঙ্কে 2টি আয় আর 5টি ব্যয় দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে অঙ্কটা কিভাবে করতে হবে। রেভিনিউ অ্যাকাউন্ট, তোমরা লিখবে ফর দ্য ইয়ার এন্ডে, এটা তো তোমরা জানো। আমরা টিকসকে অঙ্কটা করব। টিকসক সম্পর্কে তোমাদের ধারণা আছে পূর্ব থেকেই। আমাদের ডান পাশে আসবে, দেখো এই অঙ্কেরই ক্রেডিট পাশে আছে সেলস অফ কারেন্ট মানে এখানে বিদ্যুৎ, সেলস অফ কারেন্ট 13,500। আমি এই অঙ্কটার সাহায্যে তোমাদের রুলসটা শেখাবো। রুলসটা শেখা হয়ে যাবে। আলাদা করে রুলস শেখায় খুব একটা লাভ হয় না, কারণ স্টুডেন্ট এটা মনে রাখতে পারে না। রেন্ট অফ মিটার্স, এটা আছে 1000। তাহলে আমাদের আয় হলো কত? ব্যবসার আয় হলো 14,500। এই 14,500 এখানে নিয়ে আসলাম। এখন আমরা ব্যয়গুলো লিখে ফেলি। কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ জেনারেশন মানে উৎপাদন, জেনারেশন মানে উৎপাদন অফ ইলেকট্রিসিটি, এটার পরিমাণ 3000। আবার কস্ট অফ ডিস্ট্রিবিউশন মানে বন্টনের জন্য যে ব্যয়টা হয়েছে, কস্ট অফ ডিস্ট্রিবিউশন এটা আছে 500। রেন্টস, ট্যাক্সেস
রেটস অ্যান্ড ট্যাক্সেস এর পরিমাণ আছে 500। ম্যানেজমেন্ট এক্সপেন্স এর পরিমাণ আছে 1200। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এর পরিমাণ আছে 2000। মোট 5টি খরচ দেওয়া আছে, আয় 2টি, ব্যয় 5টি। পার্থক্য যেটা বের হবে তার পরিমাণ হবে 7300। এটার নাম হচ্ছে ব্যালেন্স ক্যারিড মানে স্থানান্তর করা হলো, ক্যারিড টু। এটা কোথায় যে পরবর্তীটা নেট রেভিনিউ অ্যাকাউন্ট। ব্যালেন্সটা আমরা কোথায় ট্রান্সফার করে দিব? নেট রেভিনিউ অ্যাকাউন্টে। তাহলে দেখো, আয়ের পাশে তাদের আয় হয়েছে 14,500 আর ব্যয় হয়েছে 1 2 3 4 5। এই আয় থেকে 5টি ব্যয় বাদ দিলে যে ব্যালেন্স থাকে তার পরিমাণ 7300। আর এটা ট্রান্সফার হবে পরবর্তী যে অ্যাকাউন্টস আছে সেটার নাম হচ্ছে নেট রেভিনিউ অ্যাকাউন্টস, সেখানে আমরা ট্রান্সফার করব 7300। তাহলে আমাদের 4টি পার্টের একটা পার্ট আমরা শেষ করলাম। এখন আমাদের দ্বিতীয় পার্টে আসবে নেট রেভিনিউ অ্যাকাউন্ট। এটা ছোট এর আইটেমও অনেক কম থাকে, সাধারণত 2টি আইটেম বা 3টি আইটেম থাকে, এর বেশি থাকে না। নেট রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্টে কী কী আসবে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব। বাৎসরিক যে ব্যয়গুলো থাকে, যে ব্যয়গুলো সাধারণত বছরে হয়ে থাকে, সেই ব্যয়গুলো এখানে আসবে। প্রথমে আমরা ব্যালেন্স বিডিটা লিখব। রেয়ামিলের ক্রেডিট পাশে দেখো একটা ব্যালেন্স থাকবে, এটা আগে লিখে নিতে হবে। এর পরিমাণ দেওয়া আছে 3000। আর আমরা যেটা বের করলাম, রেভিনিউ অ্যাকাউন্টে একটা ব্যালেন্স বের করেছিলাম, তার পরিমাণ ছিল 7300। আর বাৎসরিক ব্যয় এখানে একটাই আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। এর পরিমাণ আছে 3000। তাহলে ব্যালেন্স করলে কত হবে? 10,300 ক্রেডিট পাশের যোগফল। আমরা এটা ডেবিট পাশে নিয়ে আসব। আমরা জানি বড়কে সবসময় ছোটোর পাশে আনতে হবে। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে আমাদের 7300। এটা ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড, অর্থাৎ এই ব্যালেন্সটা ডিভিডেন্ডের জন্য কি আছে, অর্থাৎ এটা আমরা জেনারেল ব্যালেন্স শিটে ট্রান্সফার করবো। এটা কোথায় যাবে? জেনারেল ব্যালেন্স শিটে আমরা এটা ট্রান্সফার করে দিব। তাহলে আমাদের 2টা পার্ট হয়ে গেল। 3 নম্বর আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে আমরা পূর্ণাঙ্গ লিখব রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ ক্যাপিটাল অ্যাকাউন্টস। Receipts and expenditure of ক্যাপিটাল অ্যাকাউন্ট। তোমরা শুধু ক্যাপিটাল অ্যাকাউন্টও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এর ঘর সবসময় উভয় পাশে 3টি করে ঘর আসবে। উভয় পাশে কয়টি ঘর আসবে? 3টি। মাঝখানে আমরা দাগ দিই, এখানে 3টি আসবে টাকার ঘর, 1 2 3। এখানেও 3টি, 1 2 3। আচ্ছা, এখন প্রথমটা সেম, প্রিভিয়াস ইয়ার, এটা প্রিভিয়াস লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার লাস্ট ইয়ার। আর এটা আসবে কারেন্ট ইয়ার, এখানে টোটাল। একইভাবে রাইট সাইডেও আসবে লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার, কারেন্ট মানে চলতি, কারেন্ট ইয়ার বা চলতি, এটা কি টোটাল।
এ পাশে আসবে এক্সপেন্ডিচার, অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়গুলো এখানে আসবে। কোন ব্যয় স্টুডেন্টরা? মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ স্থায়ী সম্পদ অর্জনের জন্য যে ব্যয় হয়। আর এখানে আসবে রিসিপ্টস। তাহলে আমরা এটা জানলাম যে ক্যাপিটাল অ্যাকাউন্টসে এই পাশে আসবে এক্সপেন্ডিচার আর ডান পাশে আসবে রিসিপ্টস। এক্সপেন্ডিচার বলতে বোঝায় স্থায়ী সম্পদ অর্জনের যে ব্যয়, অর্থাৎ যে ব্যয়টা দীর্ঘমেয়াদী, ওই সকল ব্যয়ই এখানে আসবে। সেগুলো কি কি? স্থায়ী সম্পদ, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, এগুলো অর্জন করতে যে ব্যয়টা হয় সেটা আসবে। আর ডান পাশে যাবে হলো তোমার দীর্ঘমেয়াদী যে ঋণগুলো আছে, যেমন ডিবেঞ্চার, আবার শেয়ার ক্যাপিটাল, এগুলো চলে যাবে ডান পাশে। তাহলে আমরা একটু করে ফেলি। দেখো ল্যান্ড, একটু তাকাও স্টুডেন্টরা, একটু বইয়ের দিকে, বইয়ের সঙ্গে মিলাও। ল্যান্ড দেখো এখানে দুইটা ভাগ আছে। বইয়ের দিকে দেখো 3 নম্বর আইটেম, গত বছরে 60,000 আর এবছরে 1500। তা লাস্ট ইয়ারে 60,000 ছিল, এবছরে 1,500, তাহলে মোট হবে 61,500। মেশিনারিতে গত বছর ছিল 70,000, লাস্ট ইয়ারে বসবে। আর চলতি বছরে আছে 9,200, মোট হচ্ছে 79,500। মেন্স, তা দেখো মেন্স দেওয়া আছে, কত আছে? 30,000 গত বছরের, আর এবছর আছে 5,000, মোট হচ্ছে 35,000। এগুলো সবই মূলধন জাতীয় ব্যয়। এবার অর্ডিনারি শেয়ার, যেটা সাধারণ শেয়ার মূলধন, এটা দেখো রিয়ামিলের ক্রেডিট পাশে আছে। অর্ডিনারি শেয়ার গত বছরে আছে 1,20,000, চলতি বছর না, অর্থাৎ একটাই আছে, কারেন্ট ইয়ার কত এটা বলা নাই, সুতরাং ওটা লাস্ট ইয়ারে আমরা ধরে নিতে হবে আমাদের। আচ্ছা, আর 5% ডিবেঞ্চার, 5% ডিবেঞ্চার একই, লাস্ট ইয়ারে 30,000 আছে, কারেন্ট ইয়ারে কত কিছু বলা নেই, সুতরাং কারেন্ট ইয়ারে আসবে না, যোগ করলে আসবে 30,000। এখন আমরা ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করব। আমরা দেখো এখানে আমাদের ক্রেডিট পাস সাধারণত বড় হয়ে থাকে, যেহেতু এটা ইলেকট্রিসিটি কোম্পানি, আমরা এটা কি করব? টোটাল যোগফলটা আমরা নামিয়ে দেব উভয় পাশের। এখানে যোগ করলে আসবে 1,60,000, উভয় পাশে যোগটা আমরা নামাই, 15,700, মোট 1,75,700। ডান পাশে যোগফল নামাই 1,50,000, এখানে 1,00,000, টোটালে 1,50,000। তাহলে এটা টোটাল রিসিপ্ট, এটা টোটাল এক্সপেন্ডিচার পেয়ে গেলাম। তাহলে আমাদের 3টা পার্ট শেষ হয়ে গেল। এখন চতুর্থ যেটা আমরা করব, জেনারেল ব্যালেন্স শিট। জেনারেল ব্যালেন্স শিটে আসবে চলতি সম্পদ এবং চলতি দায়, অর্থাৎ স্বল্পমেয়াদী সম্পদ এবং স্বল্পমেয়াদী দায়। তা আমরা একটু করি এই অঙ্কটার আলোকে। জেনারেল ব্যালেন্স শিট আগের ব্যালেন্স শিটের মতনই হবে, যা তোমরা আগে শিখেছো। এখানে টাকা ঘরে অ্যাক্টিভ অ্যাজ আর 31 ডিসেম্বর, এগুলো তোমরা লিখে নিও, বইয়েরগুলো লেখা আছে উদাহরণে, যেটি একটা উদাহরণের অঙ্ক, তোমরা দেখে নিও। জেনারেল ব্যালেন্স শিটে এই পাশে আসবে আমরা লাইবিলিটিস, বইয়ে যেমন করেছে টাকা, অ্যাসেটস, টাকা। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বের করেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্টে দুইটা, একটা টোটাল রিসিপ্ট আর টোটাল এক্সপেন্ডিচার। টোটাল রিসিপ্ট এই পাশে চলে আসবে, এই যে লাইবিলিটিস পাশে টোটাল রিসিপ্ট বের হয়েছিল আমাদের 1,50,000। লাইবিলিটিসগুলো আমরা বসিয়ে দিই অঙ্কে। দেখো একটা ডেপ্রিসিয়েশন ফান্ড আছে, ডেপ্রিসিয়েশন ফান্ড, এর পরিমাণ দেওয়া আছে 24,400। এরপর দেখো ক্রেডিটর্স আছে, সান্ড্রি ক্রেডিটর্স আছে 600।
আর তোমাদের হয়তো খেয়াল আছে আমার নেট রেভিনিউ একটা ব্যালেন্স বের করেছিলাম, নেট রেভিনিউ একটা ব্যালেন্স বের করেছিলাম, ব্যালেন্স এর পরিমাণ বের হয়েছিল 7,300। আমরা যদি যোগ করি আমরা পেয়ে যাবো 1,82,300। দায়ের পাশ হয়ে গেল। সম্পদ পাশ আমরা দেখব 1,82,300 হয় কি না। টোটাল এক্সপেন্ডিচার যেটা আমরা বের করেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্টসে, টোটাল এক্সপেন্ডিচার তখন আমাদের বের হয়েছিল 1,75,700। এরপর বাকি যে চলতি সম্পদগুলো আছে ডেটর্স, সান্ডি ডেটর্সের পরিমাণ দেওয়া আছে দেখো 4,000। আর আমাদের ক্যাশ অ্যাট ব্যাংক আছে ক্যাশ অ্যাট ব্যাংক আছে 2,600। আমরা যোগ করে দেখি মেলে কিনা 1,82,300। তার অর্থ দুই পাশ সমান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা অঙ্ক পূর্ণাঙ্গই শেষ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 4টি পার্ট, একটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টস, 2 নম্বর নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর জেনারেল ব্যালেন্স শিট। রেভিনিউ অ্যাকাউন্টসে আসবে সকল, এটা ইলেকট্রিসিটির কোম্পানির যত আয় আছে আয়ের থেকে ব্যয় বাদ যাবে। নেট রেভিনিউতে আসবে শুধু বাৎসরিক যে ব্যয়, যেমন সুদ, ডিভিডেন্ড ইত্যাদি। আর ক্যাপিটাল অ্যাকাউন্টসে আসবে আমরা জানি এক্সপেন্ডিচারে আসবে সকল স্থায়ী সম্পদ, আর রিসিপ্টসে যাবে দীর্ঘমেয়াদী দায় এবং শেয়ার মূলধন। আর জেনারেল ব্যালেন্স শিট 4 নম্বর যেটা, এখানে আসবে চলতি সম্পদ এবং চলতি দায়। আর রেট রেভিনিউর যে ব্যালেন্সটা আমরা পেয়েছিলাম সেইটা আসবে। তা প্রিয় শিক্ষার্থীরা, এরপর আরেকটি ক্লাস হবে আগামী দিন ইনশাআল্লাহ, সেটা আমি তোমাদের করব। তোমাদের পাঠ্যবইয়ের 48 পৃষ্ঠার অধ্যায় 4 48 পৃষ্ঠা প্রবলেম 15, এটাকে বলা হয় তোমার রিপ্লেসমেন্ট। 2 নিয়মেরই অঙ্ক আছে পরীক্ষায়, তোমাদের যে কোনো একটা নিয়মের আসবে। আমি 2টা ইনশাআল্লাহ শিখিয়ে দিব। তাহলে আগামী ক্লাসে দেখা হবে। C15 পেজ 448, এই অঙ্কটা নিয়ে ইনশাআল্লাহ আমি হাজির হব। আমার জন্য দোয়া করো। আজ আর নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।